জন মুখার্জি কলকাতার মোটর রেসিং জগতের পথিকৃৎ। কলকাতার মোটর রেসিং সার্কিটে এক পরিচিত নাম জন মুখার্জি, যার আসল নাম দেবদত্ত মুখার্জি। তিনি শহরের প্রথম ফর্মুলা 3 রেসিং দল জোবা রেসিং টিম গঠন করে কলকাতায় মোটর রেসিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। রেলওয়ের সঙ্গে যুক্ত থাকাকালীন তিনি পূর্ব রেলওয়ের JRUCC সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খাদ্যমন্ত্রকের সদস্য। এর পাশাপাশি জন মুখার্জি ও তার ছেলে পুত্র তুন্না মুখার্জি মিলে নতুন উদ্যোগ ডক্টর বাহন প্রতিষ্ঠা করেছেন, যা যানবাহন সংক্রান্ত উদ্ভাবনী প্রকল্প হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। সফল ব্যবসায়ী আপনি একজন, ঠিক সফল ব্যবসায়ী হয়ে এই বাংলার মানুষকে কিভাবে আরো উন্নতি করতে পারে, কিভাবে আরো উন্নতি বা শিখরে যেতে পারে, কি বলবেন দর্শক বন্ধুদের? ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে অভিষেক ব্যানার্জিকে একটু হাইক দেওয়া উচিত, আরো একটু ওনাকে পাওয়ার দেওয়া উচিত। এই কারণে উনি তো এখন একদম একদম মডার্ন। আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে অনেক কাজ করেছেন এবং বহুদিন ধরেই করছেন, মানে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তার আগে থেকে উনি কাজ করে যাচ্ছেন। বলবো যে দাদা, প্রথমেই বলবো আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। আমার নাম দেবদত্ত মুখার্জি, কিন্তু ওই নামে তো কেউ আমার চেনে না, জন মুখার্জি নামে সবাই চেনে। আমার ডাক নাম জন, সেই থেকে সবাই জন্দা ডাকতে ডাকতে জন মুখার্জি নামেই সবাই চেনে, দেবদত্ত মুখার্জি। বলবো যে পলিটিক্সের সঙ্গে তো আপনি অনেকদিন ধরেই যুক্ত, আর বর্তমানে তো রাজ্যের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি যে অবস্থায় রয়েছে, সেই জায়গা থেকে বর্তমানে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, যেটা এখনো চলছে। তো বলবো যে এই যুদ্ধের ফলে দেখা যাচ্ছে বৈদেশিক জ্বালানি, আমি বলছি ঠিক পেট্রোল ডিজেলের ব্যাপারটা বা ক্রুড অয়েলের ব্যাপারটা, তো এই জায়গাটা ভারতবর্ষের উপর কি প্রভাব পড়তে পারে আগামী দিনে? দেখুন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধে তখন রাশিয়ার ওপরে একটা স্যাংশন লাগানো হয়নি, কিন্তু ওদের উপর একটা বার করা হয়েছিল যে ওদের থেকে কেউ কোনো ব্যবসা করতে পারবে না, ওদের থেকে তেল কেনা যাবে না, এই একটা দিয়েছিল। কিন্তু ইন্ডিয়ার ওপরে ছিল, কিন্তু স্যাংশন ছিল না। তার ফলে হচ্ছে কি, ওই সময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে কম দামে তখন ইন্ডিয়া তেল কিনতে আরম্ভ করে, আর সেই তেলটাই কিন্তু এখানে রিফাইন করে সেই তেলটা চলে যায় আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে। তখন হয় কি, ইন্ডিয়ার তেল বিক্রি করে ইন্ডিয়ার প্রচুর ফান্ড তৈরি হয়ে যায়। এখন ন্যাচারালি সেটা আমেরিকা বুঝে গেছে যে ভবিষ্যতে ইন্ডিয়া সুপার পাওয়ার হতে যাচ্ছে, তার জন্য ওই দুটো কোম্পানির ওপরে ওরা ইয়ে লাগিয়েছে, স্যাংশন লাগিয়েছে। কিন্তু তাতে আলটিমেটলি কোনো লাভ হবে না, এই কারণে আদার্স তো কোম্পানি আছে, ওই থ্রু দিয়ে ঠিক আমার ইন্ডিয়া থেকে আবার ঠিক চলে আসবে, একইভাবে আসবে। ওই ট্রাম্প চেঁচাচ্ছে খালি যে কিনবে না, আলটিমেটলি ওটা কিছু হবেই না, কিছু করতে। মানে কোনো একটা জায়গা থেকে যে নিজের রাজত্ব চলে যাওয়ার এরকম ভয় কি ট্রাম্প পাচ্ছে? দেখুন, যদি জিও পলিটিক্স দেখেন তাহলে আপনি চলে যান আজ থেকে 200 বছর আগে। 200 বছর আগে তখন কিন্তু সারা পৃথিবীতে একটা ইংল্যান্ডের প্রভাব ছিল। ইংল্যান্ডে এই দেশ দখল করছে ব্রিটিশরা, মানে ইংরেজ বলতে ব্রিটিশদের কথা বলছি। ব্রিটিশরা তখন মোটামুটি ওয়ার্ল্ড দখল করার ইয়েতে ছিল। এই দেখুন, এই করতে করতে আস্তে আস্তে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, তখন কিন্তু আমেরিকা আস্তে সুপার পাওয়ার হতে আরম্ভ করলো। যখনই আমেরিকা সুপার পাওয়ার হতে আরম্ভ করলো, তখন কিন্তু ইংল্যান্ডের এটা নেমে যাওয়ার পর তোরা করলো কি, আমেরিকার পেছন ধরে নিল, দিয়ে ন্যাটোটা তৈরি হলো। এখন দেখুন, এটা মানে সব ইয়েতেই আছে যে এক একটা এরা, এখন আমেরিকা এরা চলছে, এখন চীন আস্তে আস্তে উঠছে। এরপর দেখবেন যে একটা সময় আসবে যে আমেরিকা হয়ে যাবে সেকেন্ড বা থার্ডে চলে আসবে, দেখবেন ফার্স্টে চলে যাবে কিন্তু চায়না, সেকেন্ডে চলে আসবে ইন্ডিয়া। আরেকটা কথা বলবো যে এই যুদ্ধ যখন এই ভাইবস আসে বা কে বড় কে ছোট, এই জায়গাটা যখন পাওয়ারের দিকটা আসে, তখনই সমস্ত দেশগুলো তাদের তিনটে পরিবহনই, অর্থাৎ আমি বলবো যে জলশক্তি, নৌশক্তি এবং যে আকাশ বায়ুপথ, এই তিনটেকেই তো রেডি করতে চায়। তো সেই জায়গাতে সবাই এখন বন্দর এবং নৌঘাটির দিকে জোর দিচ্ছে, ব্যতিক্রম নয় ভারতও। তো সেই জায়গা থেকে ভারত মহাসাগরের উপরে যে বন্দর এবং নৌঘাটির উপর ভারত জোর দিচ্ছে, সেই জায়গা থেকে কি মনে হয় অন্য দেশগুলো বা আরো শক্তিশালী যে দেশগুলো রয়েছে, তারা কি কৌশল অবলম্বন করতে পারে ভারতের বিরুদ্ধে? দেখুন, একটা কথা বলি, ভারত এখন টেকনোলজিক্যালি প্রচণ্ড সাউন্ড। প্রথম কথা কেন বলছি, এই যে আফগানিস্তানে বাগরাম এয়ারপোর্ট,
বাগরাম এয়ারপোর্ট নিয়ে হচ্ছে কি, এটা খুব কন্ট্রোভার্সি চলছে, ইন্ডিয়া ওটাকে নিয়েছে। এটা কি এই আফগানিস্তান ইয়েতে বাগরাম এয়ারপোর্টে ইন্ডিয়াকে জায়গা দিয়েছে, তার একটা কারণ হচ্ছে আমেরিকা কিন্তু প্রচুর অস্ত্রশস্ত্র ফেলে গেছে ওখানে, আর সেগুলো অকেজো করে দিয়ে গেছে। আর ভারতবর্ষের আর্মি, আমাদের আর্মিতে কিন্তু বহু বছর ধরে আমেরিকান ওয়েপেন্স আর বা রাশিয়ান ওয়েপেন্স, এই দুটোই কিন্তু আমরা খুব অভিজ্ঞ। ডোনাল্ড ট্রাম্প কি চাইছে? ডোনাল্ড ট্রাম্প চাইছে যে ওদের ওখান থেকে যে দুগ্ধজাত জিনিসপত্রগুলো ওখানে আনতে, ওখানকার চাষাবাদী যেগুলো সেগুলো ইন্ডিয়া পাঠাতে। দেখুন ওইগুলো আসলে আমাদের এখানে মুশকিল হয়েছে। আমাদের যারা চাষি আছে তারা কিন্তু মানে ওই যে দামের সঙ্গে কম্পেয়ার করতে পারবে না, চাইলে আমাদের চাষাবাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে। সুতরাং মোদী সরকার চাইবে না যে ওখান থেকে মানে ওদের ডিলের সঙ্গে করতে। আর আমেরিকা চাইছে তো ওদের কাছ থেকে তেল কিনুক। আসল মোটো হচ্ছে ওইটাই, যে তুমি আমাদের কাছ থেকে কেনো, তুমি কেন রাশিয়ার কাছ থেকে কেনো, আমাদের কাছ থেকে কেনো। তার জন্য এই স্যাংশন সেই স্যাংশন লাগিয়ে দিয়ে যাচ্ছে। আলটিমেটলি বিশ্ব রাজনীতিতে যদি ভারতের নাম আসে তাহলে অবশ্যই যে দুটো নাম করতে হবে ভারতবর্ষের, একটার নাম হচ্ছে ইসরো। সারা পৃথিবীর ইতিহাসের যদি বদলে রেখে দিতে পারে সেটা ইসরো, কারণ যে বাজেটে ইসরো কাজ করছে সেটা হয়তো অন্য দেশের ভাবনা চিন্তার বাইরে। আর আরেকটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেকিং ইন্ডিয়া প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে নিয়ে আপনার তো কোনো তুলনায় হয় না। আজকে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যদি সবাই আমরা চিন্তা করি আমরা ভারতবর্ষের জিনিস ব্যবহার করবো, ভারতবর্ষে তৈরি করবো, ন্যাচারালি ওয়ার্ল্ড ইকোনমিতে ইন্ডিয়া হলো ফার্স্ট। নরেন্দ্র মোদী যেটা চীনে হয়েছিল, আমি নিজে চীনে গিয়ে দেখেছি ওদের ঘরে ঘরে রোবোটিক সরকার দিয়েছে। সুতরাং ওদের টেকনোলজি ব্যাপারটাই আলাদা। ওদের সরকার এত হেল্প করে, সেটা করবে আলটিমেটলি। এখানেও করে, যেমন অ্যাপেলও চলে এসছে, আদার সমস্ত কোম্পানিগুলো এখানে আসছে। আলটিমেটলি অ্যাপেল কিন্তু এখন ভারতের যে প্রোডাক্ট সেই দিয়ে কিন্তু ওদের সবচেয়ে বেশি লাভ ওরাই করেছে এখনো পর্যন্ত। বলবো যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় নিজেকে চাওয়ালা বলতে লজ্জা পাননি, দেশের দারোয়ান বলেও নিজেকে পরিচয় দিয়েছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতের অগ্রগতির পথে প্রধান সারথি হয়তো নরেন্দ্র মোদী হবেন। তো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি কত নাম্বার দেবেন 100-র মধ্যে? বিদেশ নীতিতে আমি 100-তে 100% দেবো। বিদেশ নীতিতে ওনার যে দুটো হাত আছে, একটা হচ্ছে অজিত ডোভাল, একটা হচ্ছে জয়শঙ্কর। এই দুটো হাতের ওপর ডিপেন্ড করে উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি মুখ্যমন্ত্রী হননি তখনও প্রচুর কাজ করেছেন। যখন কয়লা মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী ছিলেন, তখন উনি অনেক কাজ করেছেন। এখনো উনি কাজ করছেন, কিন্তু ওনার কিছুটা নজর দেওয়ার দরকার শিক্ষার উপরে, টেকনোলজির উপরে, ইন্ডাস্ট্রির উপরে। কারণ ওনার যা সাপোর্ট আছে, উনি যদি এইগুলো ভালো করে করতে পারেন তাহলে বাংলা মনে হয় ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে চলে আসবে। আমার এটুকুই বক্তব্য, আর কিছু না। ওনাকে নজর দেওয়া উচিত, পুরো এর উপর নজর দেওয়া উচিত।